আসসালামু আলাইকুম। মাহমুদ আইএলস এনপিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আইএলস বুক 11-এর যে টেস্ট 2 এর প্যাসেজ 3টা দেখব, নিউরো এস্থেটিক্স। আপনারা বইতে পেয়ে যাবেন নিউরো এস্থেটিক্স। তো আমরা ডিরেক্ট কোশ্চেনে যাই। কোশ্চেন থেকে আমরা পুরো প্যাসেজটা সলভ করব। আমি প্রত্যেকটা প্যারা 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 অর্থ করে দিব, ইনশাল্লাহ আর কোনো প্রবলেম থাকবে না। তো তাহলে শুরু করা যাক। প্রথমে হচ্ছে আমাদের এই যে এখানে কিছু কোশ্চেন রয়েছে, অর্থাৎ এইটা আপনি এই যে কোশ্চেন দেখেন 27 থেকে 30 পর্যন্ত। চুজ দ্য কারেক্ট লেটার এ বি সি ডি অর ডি। আপনি এখান থেকে নেবেন। চারটা অপশন থাকে, চারটা অপশন থেকে একটা অপশন নেবেন। এখানে কোশ্চেন দেওয়া থাকবে, রাইট দ্য কারেক্ট লেটার ইন বক্সেস 27 to 30 on your answer sheet. In the second paragraph, দ্বিতীয় প্যারাগ্রাফে তাহলে বলে দিছি স্পেসিফিকলি যে দ্বিতীয় প্যারাগ্রাফে দ্য রাইটার রেফার্স টু এ শেপ ম্যাচিং টেস্ট ইন অর্ডার টু ইলাস্ট্রেট। রাইটার শেপ ম্যাচিং টেস্টটা করেছেন, কি জন্য করেছেন? একটা জিনিস বোঝানোর জন্য, ইলাস্ট্রেট মানে বর্ণনা করার জন্য। তাহলে ওইখানে আমাদের প্যারাগ্রাফ 2তে শেপ ম্যাচিং একটা টেস্ট এর কথা রাইটার লিখেছেন। এখন ওইটা কেন লিখেছেন? দ্য সাবজাংটিভ নেচার অফ আর্ট অ্যাপ্রিসিয়েশন, অর্থাৎ মানুষের যে অন্যের অ্যাপ্রিসিয়েশন দেখে কোনো একটা আর্টকে অ্যাপ্রিসিয়েশন করার বা তুলনা করার বা প্রশংসা করার যে প্রবণতা, সেটাকে বোঝানোর জন্য। দ্য রিলায়েন্স অফ মডার্ন আর্ট অন অ্যাবস্ট্রাক্ট ফর্মস, নির্ভরতা, আধুনিক আর্টের নির্ভরতা বোঝানোর জন্য অন অ্যাবস্ট্রাক্ট ফর্ম, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট ফর্মের উপর আধুনিক যে আর্টের নির্ভরতা সেটা বোঝানোর জন্য। আওয়ার টেন্ডেন্সি টু বি ইনফ্লুয়েসড বাই দ্য অপিনিয়ন অফ আদার্স, আমাদের যে টেন্ডেন্সি রয়েছে, প্রবণতা রয়েছে, যেটা অন্যের মতামতের কারণে ইনফ্লুয়েন্স হয়। অর্থাৎ অন্য যদি একটা জিনিসকে ভালো বলে, আমি নিজে চিন্তা ফিকির না করে দেখা যাবে যে আমিও তার সাথে সুর মিলাচ্ছি, যে বলতেছি যে এটা ভালো। তাহলে অন্যের মতামত আমার মতামতকে যখন ইনফ্লুয়েন্স করে, সেটা বোঝানোর জন্য। ডি নাম্বার, এ কমন প্রবলেম এনকাউন্টার্ড ওয়েন প্রসেসিং ভিজুয়াল ডেটা, একটা কমন সমস্যা এনকাউন্টার, এটা এনকাউন্টারের পরে মানে এনকাউন্টার মানে হচ্ছে একটা অর্থাৎ বাধাপ্রাপ্ত হয়। হ্যাঁ, ওয়েন প্রসেসিং ভিজুয়াল ডাটা, অর্থাৎ ভিজুয়াল ডাটা প্রসেসিং করার সময় অথবা এটাকে দেখার সময় আপনার যে কমন সমস্যা সেটা কি হয়, সেটা এনকাউন্টার হয়। তো এখন আমরা দেখব যে এখানে প্যারাগ্রাফ 2তে কি বলেছে সেটা আমরা দেখব। তো এটা হচ্ছে প্যারাগ্রাফ 1, এটা হচ্ছে 2। তো কুড দ্য সেম approach also shed light on abstract 20th century pieces from Mondrian's geometrical block of color to Pollock's seemingly haphazard arrangement of splash painting of canvas. Skeptics believe that people claim to like such works simply because they are famous. We certainly do have a inclination to follow the crowd. এই যে এইখানে একটা জিনিস লক্ষ্য করেন, এখানে কি বলেছে, যে এইখানে বলা হচ্ছে যে আমাদের উই সার্টেনলি ডু হ্যাভ, আমাদের আছে ইনক্লিনেশন মানে ঝোঁক, টু ফলো দ্য ক্রাউড, অর্থাৎ ক্রাউডকে ফলো করার। ক্রাউড মানে আমরা জানি ভিড়, অর্থাৎ একটা জিনিস যখন অনেকে বলবে, অনেকে একটা জিনিসকে যখন হাইলাইট করবে, একটা জিনিসের প্রতি মতামত দিবে, আমরা অটোমেটিকলি আমাদের কোনো চিন্তা ফিকির ছাড়া আমরা ওইদিকে আমাদের ঝোঁকটা চলে যায়, বা আমরাও তাদের সুরে সুর মিলাই। তো আমি এখান থেকে অর্থটা করে দিচ্ছি। কুড, আচ্ছা শুরু থেকে পড়লে তাহলে আরও একটু ইজি হবে। অ্যান ইমার্জিং ডিসিপ্লিন কল্ড নিউরোএস্থেটিক ইজ সিকিং টু ব্রিং সায়েন্টিফিক অবজেক্টিভিটি টু স্টাডি অফ আর্ট, অর্থাৎ আর্ট এর পড়াশোনায়, অর্থাৎ আর্টকে স্টাডি করার জন্য সায়েন্সের যে ব্যবহার সেটার কথা বলা হচ্ছে। হ্যাঁ, তো এটাকে বলা হয় এই নিউরোএস্থেটিক অ্যান্ড ইমার্জিং ডিসিপ্লিন। ডিসিপ্লিন একটা নতুন ডিসিপ্লিন বা নতুন স্টাডি, হ্যাঁ, যেটাকে নিউরোএস্থেটিক বলা হয়। এটা কি? এটা হচ্ছে সিকিং টু ব্রিং সায়েন্সকে নিয়ে আসা আর্টকে মূল্যায়নের জন্য, অর্থাৎ আমরা সায়েন্সের দৃষ্টিভঙ্গি থেকে আর্টকে মূল্যায়ন করব। অ্যান্ড হ্যাজ অলরেডি গিভেন আজ এ বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ মেনি মাস্টারপিস, এবং এই সায়েন্সকে অ্যাপ্লাই করে আমরা অনেক ভালো অনেক মাস্টারপিস যে আর্টগুলো হয়েছে, ওই আর্টগুলোকে আমরা অনেক ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং করতে পারছি, বুঝতে পারছি। এবার বলছে দ্য ব্লার্ড ইমেজারি অফ ইমপ্রেশনিস্ট পেইন্টিং। ইমপ্রেশনিস্ট এক ধরনের পেইন্টিং এটা। তো ওই ইমপ্রেশনিস্ট পেইন্টিংয়ের যে ঝাপসা যে ছবি আছে,
সিমস টু স্টিমুলেট দ্য ব্রেনস অ্যামিগডালা, মনে হয় যেন ওই ঝাপসা ছবিগুলো আমাদের ব্রেনের যে অ্যামিগডালা আছে সেটাকে স্টিমুলেট করে, উদ্দীপ্ত করে। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, সিন্স দ্য অ্যামিগডালা প্লেস এ ক্রুশাল রোল ইন আওয়ার ফিলিংস, এই অ্যামিগডালাটা আমাদের অনুভূতিতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের অনুভূতির ক্ষেত্রে। দ্যাট ফাইন্ডিং মাইট এক্সপ্লেন ওয়াই মেনি পিপল ফাইন্ড দিস পিসেস সো মুভিং, এবং এই অ্যামিগডালার কারণে যেটা আমাদের অনুভূতিকে অনেক বেশি অনেক বেশি ইনফ্লুয়েন্স করে, এটা ব্যাখ্যা করে। ফলে এই জিনিসটা বা দ্যাট ফাইন্ডিং মানে এই আবিষ্কারটা ব্যাখ্যা করে ওয়াই মেনি পিপল ফাইন্ড দিস পিসেস সো মুভিং, কেন মানুষরা এই সব বিষয়গুলোকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করে বা অনেক বেশি এক্সেপশনাল মনে করে। এবার 2 নম্বর প্যারাতে বলা হচ্ছে, কুড দ্য সেম অ্যাপ্রোচ অলসো শেড লাইট অন অ্যাবস্ট্রাক্ট 20th সেঞ্চুরি পিসেস। এখন এই যে সায়েন্সের যে ব্যবহারটা এই ইমপ্রেশনিস্ট আর্টিস্টের ক্ষেত্রে, ও বলতেছে এই যে 20th সেঞ্চুরি 20 শতকের যে অ্যাবস্ট্রাক্ট যে ইয়েগুলোর আর্টগুলো রয়েছে সেটাতেও কি সায়েন্স সেমভাবে কাজ করে? কুড দ্য সেম অ্যাপ্রোচ অলসো, অ্যাপ্রোচ মানে কি এই পদ্ধতি, অর্থাৎ সায়েন্সকে আর্ট স্টাডির ক্ষেত্রে ব্যবহার করা, এটা কি 20 শতকের যে অ্যাবস্ট্রাক্ট আর্ট রয়েছে সেটার মূল্যের ক্ষেত্রে কি ভূমিকা রাখে? এবার দেখা ওই অ্যাবস্ট্রাক্ট আর্টগুলো যারা করেছেন তাদের কথা বলছে। ফ্রম মন্ড্রিয়ানস জিওমেট্রিক্যাল ব্লক অফ কালার, অর্থাৎ মন্ড্রিয়ান একজন আর্টিস্ট, তার যে জিওমেট্রিক্যাল ব্লক অফ কালার, এবং টু পোলক্স সিমিংলি হাফ হাজার অ্যারেঞ্জমেন্ট অফ স্প্ল্যাশ পেইন্টস অফ ক্যানভাস, অর্থাৎ এই যে পোলক একজন আর্টিস্ট, তো তার আর্টগুলো সাধারণত মানে হাফ হাজার মানে বিক্ষিপ্ত থাকতো, হ্যাঁ, ক্যানভাসের মধ্যে এগুলো বিক্ষিপ্ত আকার, এক ধরনের করে অ্যারেঞ্জমেন্ট ঠিক ছিল না। তো এই ধরনের যে আর্টগুলো সেগুলো মূল্যায়নের ক্ষেত্রে কি আমরা সায়েন্সকে ব্যবহার করতে পারি কিনা? তো এই যে সেপটিক্স মানে হচ্ছে যারা কি করেন, যারা স্ক্রুটিনি মানে হচ্ছে যারা কোনো জিনিসের সমালোচনা করেন। তো এই সেপটিকরা বা সংশয়বাদীরা মনে করেন যে, কি মনে করেন, পিপল ক্লেম টু লাইক সাচ ওয়ার্ক সিম্পলি বিকজ, মানুষ এই কাজগুলোকে পছন্দ করে কারণ দে আর ফেমাস, তা এগুলো হচ্ছে বিখ্যাত। বুঝে আসছে? অর্থাৎ মানুষ এখানে এগুলো বিখ্যাত হওয়ার কারণে এগুলোর প্রশংসা করে, কিন্তু মানুষ আসলে বুঝে না যে এই জিনিসটা কেন সুন্দর না বিশ্রী, তার যে একটা অ্যাপ্রিসিয়েশন করার ক্ষমতা সেটা তার নাই। এ বলতেছে, উই সার্টেনলি ডু হ্যাভ অ্যান ইনক্লিনেশন টু ফলো দ্য ক্রাউড, আমাদের স্বাভাবিকভাবে প্রত্যেক মানুষের প্রবণতা রয়েছে যে ক্রাউডকে ফলো করার। ওয়েন আস্কড টু মেক সিম্পল পারসেপশন ডিসিপশনস সাচ অ্যাজ ম্যাচিং এ শেপ টু ইটস রোটেটেড ইমেজ, যখন জিজ্ঞেস করা হয় টু মেক সিম্পল পারসেপচুয়াল ডিসিপশন, একটা ধারণাগত ডিসিশন নেওয়ার জন্য যখন বলা হয়, যেমন ম্যাচিং এ শেপ টু ইটস রোটেটেড ইমেজ, অর্থাৎ একটা ঘুরানো ইমেজের মধ্যে যে শেপ থাকে ওই শেপগুলোকে কি করার জন্য, ম্যাচ করার জন্য। ফর এক্সাম্পল, উদাহরণের জন্য, পিপল অফেন চোজ এ ডেফিনেটিভলি রং আনসার ইফ দে আর সি আদার্স ডুইং দ্য সেম, তো মানুষ সাধারণত রং আনসারটা বেছে নেয় যদি দেখে যে অন্যান্য মানুষরা রং কাজটা করতেছে। ইট ইজ ইজি টু ইমেজিন দ্যাট দিস মেন্টালিটি উড হ্যাভ ইভেন মোর ইম্প্যাক্ট অন এ ফাজি কনসেপ্ট লাইক আর্ট অ্যাপ্রিসিয়েশন, তো বলতেছে এটা মানে একেবারেই সহজ ইমেজিন করা, কল্পনা করা যে এই ধরনের মেন্টালিটি, দিস মেন্টালিটি উড হ্যাভ ইভেন মোর ইম্প্যাক্ট, এই ধরনের মেন্টালিটি বরং আরও বেশি প্রভাব ফেলতে পারে অন এ ফাজি কনসেপ্ট, একটা এলোমেলো একটা কনসেপ্ট, যেমন আর্ট অ্যাপ্রিসিয়েশনের ক্ষেত্রে। ওয়ার দেয়ার ইজ নো রাইট অর রং আনসার, যেখানে কোনো আসলে রাইট এবং রং আনসার থাকে না। তো এলোমেলো যদি ফাজি কোনো একটা কনসেপ্ট থাকে সেখানে দেখা যায় যে এই জিনিসটা আরও বেশি হয়, অর্থাৎ মানুষ নিজে বুঝে না, নিজে করতে পারে না, মানুষ অন্যকে ফলো করে এবং অন্য যদি ভুল করে সেও ভুল করে, এটা হচ্ছে ওভারঅল কনসেপ্ট। তো এইখানের মধ্যে আমরা কোশ্চেনের যে আনসারটা সেটা আমরা পাই গেছি, সেটা হচ্ছে কি এই যে ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ দ্য রাইটার টেপার টু এ শেপ ম্যাচিং টেস্ট ইন অর্ডার টু ইলাস্ট্রেট, শেপ ম্যাচিং টেস্টের ব্যাপারটা যে রোটেটিং ইমেজের মধ্যে বলছে যে যখন তাদেরকে ম্যাচ করতে বলা হয় তখন তারা এটা করতে পারে না কেন? দ্য স্টাডি নেচার অফ আর্ট অ্যাপ্রিসিয়েশন, না সাবজাংটিভ এটা না, দ্য রিলায়েন্স অফ মডার্ন আর্ট অন অ্যাবস্ট্রাক্ট ফর্ম, তারপরে টেন্ডেন্সি টু বি ইনফ্লুয়েন্সড বাই অপিনিয়ন্স অফ আদার্স, এই যে
আওয়ার টেন্ডেন্সি টু বি ইনফ্লুয়েন্স বাই অপিনিয়ন অফ আদার্স, আমাদের টেন্ডেন্সিটা অন্যের অপিনিয়ন দ্বারা ইনফ্লুয়েন্স হয়। অন্য যদি এটাকে অ্যাপ্রিসিয়েট করে আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি, অন্য যদি এটাকে অ্যাপ্রিসিয়েট না করে আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি না, অর্থাৎ আমাদের নিজস্ব যোগ্যতা আমরা ব্যবহার করি না। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের সি নাম্বারটা হচ্ছে এখানের আনসার। এরপরে 28 নম্বরে আমরা আসি। অ্যাঞ্জেলিনা হাউলে ডোলানস ফাইন্ডিং ইন্ডিকেট দ্যাট, অ্যাঞ্জেলিনা হাউলে ডোলান উনি একজন ক্রিটিক্স। তো উনি বলতেছেন যে ইন্ডিকেট দ্যাট পিপল, মানুষজন মোস্টলি ফেভার ওয়ার্কস অফ আর্ট, মানুষজন কি করে, ফেভার করে মানে একটা জিনিসকে পক্ষ নেয়, উইচ দে নো ওয়েল, যে জিনিসটা তারা ভালো জানে ওই জিনিসের পক্ষ নেয় বা ওই জিনিসটাকে তারা পাশে থাকে, ওই জিনিসকে সমর্থন করে। 2 নম্বর হচ্ছে হোল্ড ফিক্স আইডিয়াস অ্যাবাউট হোয়াট মেক্স এ গুড ওয়ার্ক অফ আর্ট, অর্থাৎ মানুষের একটা নির্দিষ্ট একটা ফিক্সড ধারণা আছে সম্পর্কে, কি সম্পর্কে, হোয়াট মেক্স এ গুড আর্ট, অর্থাৎ ওই যে ধারণাটা একটা গুড আর্ট মানে একটা জিনিসকে গুড আর্টে পরিণত করে, ভালো আর্টে পরিণত করে। 3 নম্বর হচ্ছে আর অফেন মিসলিড বাই দেয়ার ইনিশিয়াল অ্যাকসেপশনস অফ এ ওয়ার্ক অফ আর্ট, অর্থাৎ তারা মিসলিড হয়, মিসগাইড হয়, হ্যাঁ, বাই দেয়ার ইনিশিয়াল এক্সপেকটেশন, তাদের যে প্রাথমিক যে একটা আশা আকাঙ্ক্ষা থাকে একটা ওয়ার্ক অফ আর্টের ক্ষেত্রে, তো ওটা দ্বারা তারা মিসলিড হয়। হ্যাভ দ্য অ্যাবিলিটি টু পারসিভ, তাদের বুঝার ক্ষমতা আছে দ্য ইন্টেনশন বিহাইন্ড ওয়ার্ক অফ আর্ট, অর্থাৎ কোনো একটা কাজের আর্টের পেছনের যে লক্ষ্য উদ্দেশ্য, একটা আর্ট কেন তৈরি করা হলো সেটা বুঝার ক্ষেত্রে তাদের একটা কি আছে, বুঝার যোগ্যতা আছে, ইনিশিয়াল অ্যাবিলিটি আছে। তো আমরা এটা দেখব অ্যাঞ্জেলিনা হাউলের ডোলানের যে ইয়েটা আছে সেটা আমরা দেখব। 2 নম্বর প্যারা পরিবেশ যে অ্যাঞ্জেলিনা হাউলে ডোলান, অ্যাঞ্জেলিনা হাউলে ডোলানের কথাটা আমরা এখন পড়ব। অফ বোস্টন কলেজ ম্যাসাচুসেট রেসপন্ড টু দিস ডিবেট বাই আস্কিং ভলান্টিয়ার টু ভিউ পেয়ার্স অফ পেইন্টিং, অর্থাৎ উনি কিছু ভলান্টিয়ারদেরকে পেইন্টিংয়ের ব্যাপারে মূল্যায়ন করতে বললেন। আইদার দ্য ক্রিয়েশন অফ ফেমাস অ্যাবস্ট্রাক্ট আর্টিস্ট অর ডুডলস অফ প্রিন্স শিমস অর এলিফ্যান্ট, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের পেন্টিং আছে, কিছু হচ্ছে বিখ্যাত আর্টিস্টরা বানাইছে আর কিছু হচ্ছে বাচ্চাদের তারা তৈরি, অথবা কিছু হচ্ছে বানর অথবা এলিফ্যান্ট দিয়ে আঁকিবুকি কিছু আর্ট, এগুলোকে এই 2 ধরনের আর্টকে মূল্যায়ন করতে বললেন। দে দেন হোল্ড টু জাজ উইচ দে প্রিপার্ড, এরপর তাদেরকে বললেন যে তারা আসলে কোন আর্টটাকে মানে সেরা মনে করে। ওকে, এ থার্ড অফ দ্য পেইন্টিংস ওয়ার গিভেন নো ক্যাপশন, তো দেখা যায় ওইখানে 3 ভাগের 1 ভাগ আর্টের মধ্যে কোনো ক্যাপশন দেওয়া হয় নাই, কোনো ধরনের কোনো হেডিং মেডিং দেওয়া হয় নাই, মানে এটা কি কোনো বিখ্যাত আর্টিস্টের নাকি কোনো ওই যে কোনো বাচ্চা আর্ট করছে নাকি ওই যে শিম্পাঞ্জি এবং এলিফ্যান্টের আঁকিবুকি এগুলো। ওয়াইল মেনি ওয়ার লেভেল ইনকারেক্টলি, এবং দেখা যায় অনেকগুলোতে দিচ্ছে কি উল্টা, অর্থাৎ যেটা কোনো একজন বিখ্যাত আর্টিস্ট করছে সেইখানে লিখে দেওয়া হয়েছে এটা হচ্ছে কোনো একটা বাচ্চার আর্ট, এইভাবে মানে দিছে, ভুল করে দিছে ইচ্ছা করে যাচাই করার জন্য। ভলান্টিয়ার্স মাইন্ড সিক দে ওয়ার ভিউইং এ শিমস মেসি ব্রাশ ব্লকস ওয়েন দে ওয়ার অ্যাকচুয়ালি সিইং অ্যান অ্যাক্লেমড মাস্টারপিস, তো যখন ভলান্টিয়াররা কোনো একটা মাস্টারপিস দেখলো বা মূল্যায়নের জন্য দেখলো তখন তারা মনে করতে লাগলো যে এটা তো মনে হয় ভোংবাং, এটা তো এটি কিসের আর্ট, এটা তো মনে হয় কোনো ওই শিবপেঞ্জি টিপপেঞ্জি বা বানর টানরের ওই ইয়ে দিয়ে আর্ট করছে, মানে আঁকিবুকি করছে, ঠিক আছে, তাদের কাছে এরকম মনে হইলো। ইন ইচ অফ ট্রায়ালস, এই প্রত্যেকটা পরীক্ষায় ভলান্টিয়ার জেনারেলি প্রেপার্ড দ্য ওয়ার্ক অফ রিনাউন্ড আর্টিস্ট, ভলান্টিয়াররা কী করলো, ভলান্টিয়াররা প্রেপার করলো যে রিনাউন্ড আর্টিস্টের যে আর্টটা সেটাকে তারা প্রিপেয়ার করলো, ইভেন ওয়েন দে বিলিভ দ্যাট ইট ওয়াজ বাই অ্যান অ্যানিমাল অর এ চাইল্ড, এমনকি তারা বিশ্বাস করলো, মানে ওইখানে লিখে দেওয়া আছে ক্যাপশনে যে এটা হচ্ছে কোনো একটা অ্যানিমেল দ্বারা করা আর্ট অথবা কোনো চাইল্ড দ্বারা করা আর্ট, মানে মিস ক্যাপশন দেওয়া আছে আর কি, ভুল ক্যাপশন দেওয়া আছে, ইচ্ছে করে ভুল ক্যাপশনটা দিছে। তো দেখা গেল যে কি কিন্তু আসলে এটা হচ্ছে কোনো রিনাউন্ড আর্টিস্টের আর্ট, তো ভুল ক্যাপশন দেওয়া আছে, তো সবগুলো আর্ট মূল্যায়ন করে ভলান্টিয়াররা ওই যে ভুল ক্যাপশন দেওয়া চাইল্ডের অথবা অ্যানিমেলের যে আর্টটা সেটাকে প্রেপার করলো, যেটা আসলে কোনো একজন বিখ্যাত শিল্পীর আঁকা ছবি। ওকে, ইট সিমস দ্যাট, এই যে এখানে উত্তর আছে, ইট সিমস দ্যাট দ্য ভিউয়ার ক্যান সেন্স দ্য আর্টিস্টিক ভিশন ইন পেইন্টিং, এটা দ্বারা এটা বোঝায় যে ভিউয়ারদের সেন্স আছে কিসে, আর্টিস্ট ভিশনস অফ পেইন্টিং, অর্থাৎ আর্টিস্টের এই পেইন্টিংয়ের পিছনে যে ভিশন, যে লক্ষ্য বা উদ্দেশ্য, সেটার ব্যাপারে মানুষের
ইনহেরেন্ট জন্মগতভাবে একটা কি আছে যোগ্যতা আছে ইভেন ইফ দে ক্যান নট এক্সপ্লেন ওয়াই যদিও বা মানুষ বলতে পারবে না যে এটার পিছনে উদ্দেশ্যটা কি কিন্তু মানুষ বুঝতে পারে তাহলে যদি আমরা এই জায়গাটায় আমরা একটু লক্ষ্য করি যে অ্যাঞ্জেলিন হাউলিন ডোলান্স ফাইন্ডিং ইন্ডিকেট দ্যাট পিপল ওনার এই ফাইন্ডিং বা এই পরীক্ষায় দেখা গেছে যে কি মানুষের হ্যাভ দ্য অ্যাবিলিটি টু পারসিভ মানুষের অ্যাবিলিটি আছে কিসের বুঝার দ্য ইন্টেনশন বিহাইন্ড ওয়ার্কস অফ আর্ট ওয়ার্কস অফ আর্টের পেছনে যে ইন্টেনশন যে লক্ষ্য সেটা বুঝার অ্যাবিলিটি আছে 29 রেজাল্ট অফ স্টাডিজ ইনভলভিং রবার্ট পেপারেলস ফিসেস সাজেস্ট দ্যাট পিপল রেজাল্ট অফ স্টাডিজ গবেষণার যে রেজাল্ট ইনভলভিং রবার্ট পেপারেলস ফিসেস সাজেস্ট দ্যাট অর্থাৎ রবার্ট পেপারের গবেষণার যে রেজাল্ট আছে সেটা বুঝায় যে পিপল মানুষজন ক্যান অ্যাপ্রিসিয়েট এ পেইন্টিং উইদাউট ফুলি আন্ডারস্ট্যান্ডিং মানুষ কোনো আর্টকে ফুলি না বুঝে অ্যাপ্রিসিয়েট করতে পারে ফাইন্ড ইট স্যাটিসফাইং টু ওয়ার্ক আউট হোয়াট এ পেইন্টিং রিপ্রেজেন্ট অর্থাৎ মানুষ একটা আর্ট দ্বারা কি বুঝাচ্ছে সেই কি বুঝাচ্ছে এই জিনিসটা বের করার জন্য অনেকক্ষণ ধরে কাজ করতে চায় কাজ করাটাকে স্যাটিসফাইং মনে করে ওকে ভেরি ওয়াইডলি ইন দ্য টাইম দে স্পেন্ড লুকিং অ্যাট পেইন্টিং অর্থাৎ মানুষের দেখা যায় যে কি মানুষের মতামতটা চেঞ্জ হয় যত বেশি তারা একটা আর্টের দিকে তাকাই থাকে তত মানে 10 মিনিট তাকালে এক ধরনের আধা ঘন্টা তাকালে এক ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং হয় আন্ডারস্ট্যান্ডিংটা পরিবর্তন হয় এটা বলতে চাইছে নাকি জেনারেলি প্রেফার রিপ্রেজেন্টেশনাল আর্ট টু অ্যাবস্ট্রাক্ট আর্ট মানুষজন রিপ্রেজেন্টেশনাল আর্টটাকে অ্যাবস্ট্রাক্ট আর্টের উপরে কি করে প্রাধান্য দেয় তাহলে আমরা এখানে দেখব কি রবার্ট পেপারেলস এর যে আর্টের যে স্টাডির গবেষণার যে রেজাল্ট সেটা কি বোঝাচ্ছে ওকে দেখা যাক তাহলে এই যে এখানে আছে রবার্ট পেপারেলস অ্যান আর্টিস্ট বেসড অ্যান্ড কার্ডিফ ইউনিভার্সিটি ক্রিয়েট অ্যাম্বিগুয়াস ওয়ার্ক দ্যাট আর নাইদার ইন্টারলি অ্যাবস্ট্রাক্ট নট ইন্টারলি রিপ্রেজেন্টেশনাল অর্থাৎ এই যে রবার্ট পেপারেল একজন আর্টিস্ট তিনি কার্ডিফ ইউনিভার্সিটির প্রফেসর হবেন বা আর্টিস্ট হবেন তিনি কিছু ঝাপসা অ্যাম্বিগুয়াস মানে ক্লিয়ার না এমন কিছু ওয়ার্ক অফ আর্ট তৈরি করলেন যেগুলো অ্যাবস্ট্রাক্টও না আবার যেগুলো রিপ্রেজেন্টেশনাল আর্টও না তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে আর্ট দুই ধরনের অ্যাবস্ট্রাক্ট আর্ট আবার রিপ্রেজেন্টেশনাল আর্ট ওকে তো দেখা গেল কি ইন ওয়ান স্টাডি পেপেলার অ্যান্ড হিজ collaborator ask volunteer to decide how powerfully they consider the art of work to be and whether they saw anything familiar in fish তো তারা ভলান্টিয়ারদেরকে বলল তার মানে ওই রবার্ট পেপেল এবং তার যে কোলাবোরেটর সহকর্মীরা ছিল তারা ভলান্টিয়ারদেরকে বলল ডিসাইড করতে সিদ্ধান্ত নিতে যে কত শক্তিশালী মানে একটা আর্ট ওয়ার্ক হতে পারে মানে ওয়ার্ক অফ আর্ট হতে পারে এই জিনিসটা সিদ্ধান্ত নিতে ঠিক আছে এবং এবং তাদেরকে বললো যে আপনারা এখানে পরিচিত কোনো কিছু আপনারা পান কিনা এই ফিসগুলোর মধ্যে বা আর্ট ওয়ার্ক অফ আর্টের মধ্যে পান কিনা দ্য লঙ্গার দে টুক টু আনসার দিস কোয়েশ্চেন্স দ্য মোর হাইলি দে রেটেড দ্য পিস আন্ডার স্ক্রুটিনি তো বলছে যত বেশি সময় তারা একটা আর্টকে যাচাই করার জন্য ব্যয় করেছে তত বেশি তারা ভালো মানের আর্টটা চুজ করতে পেরেছে ওকে অ্যান্ড দ্য গ্রেটার দিয়ার নিউরাল অ্যাক্টিভিটি এবং তাদের যে মস্তিষ্কের যে অ্যাক্টিভিটি সেটাও তত বেশি ভালো কাজ করেছে ইট উড সিম দ্যাট দ্য এই যে এখানে বলা আছে ইট উড সিম দ্যাট দ্য ব্রেন সিজ দিস ইমেজেস অ্যাজ পাজল অ্যান্ড দ্য হার্ডার ইট ইজ টু ডিসঅ্যাপিয়ার দ্য মিনিং দ্য মোর রিওয়ার্ডিং ইট ইজ দ্য মোমেন্ট রেকগনাইশন তাহলে কি বলেছে এখানে এটা দ্বারা বোঝা যাচ্ছে যে ব্রেন সিজ দিস ইমেজেস অ্যাজ ফাজল ব্রেন যখন একটা ইমেজকে ফাজল হিসেবে দেখেছে আমরা জানি ফাজল দেওয়া থাকে তো আমরা কি করি এই ফাজলটাকে মিলানোর চেষ্টা করি অ্যান্ড দ্য হার্ডার ইট ইজ ডিসঅ্যাপিয়ার দ্য মিনিং যত বেশি ওই ফাজলের মিনিং উদ্ধার করার জন্য মানুষে চিন্তা ভাবনা করেছে সময় ব্যয় করেছে দ্য মোর রিওয়ার্ডিং ইজ দ্য মোমেন্ট অফ রিকগনিশন তত বেশি সে ওই জিনিসটা বুঝতে গিয়ে রিওয়ার্ডিং হয়েছে মানে তত বেশি সে আনন্দ পাইছে যে সে ভালোভাবে বুঝতে পেরেছে একটা জিনিসকে তাহলে আমরা এখানে পেয়ে গেলাম আনসার আমাদের সেটা হলো কি যে রেজাল্টস অফ ইনভলভিং রবার্ট পেপেলার পিসেস সাজেস্ট দ্যাট পিপল অ্যাপ্রিসিয়েট পেইন্টিং উইদাউট ফুললি আন্ডারস্ট্যান্ড না ফুললি আন্ডারস্ট্যান্ডিং এর কথা কোনো বলা হয়নি এখানে বলা হচ্ছে ফাইন্ড ইট স্যাটিসফাইং ওই যে বললো না যে শেষে দিয়ে দে ফাইন্ড ইট স্যাটিসফাইং টু ওয়ার্ক আউট হোয়াট এ পেইন্টিং রিপ্রেজেন্ট একটা মানে বলছে যত বেশি সময় তারা একটা ওয়ার্ক অফ
আর্টকে বোঝার জন্য সময় ব্যয় করেছে তত বেশি রিওয়ার্ডিং হয়েছে, মানে তত বেশি ভালো বুঝতে পেরেছে এবং তারা আনন্দ পাইছে। তাহলে এখানে আনসার হবে বি। এ ভেরি ওয়াইডলি ইন দ্য, ওইখানে মানে বলে না যে 20 মিনিট তাকায় থাকলে এক ধরনের একটা পারসেপশন আসছে, আধা ঘন্টা তাকায় থাকলে আরেক ধরনের, এরকম না। জেনারেলি পেপার রিপ্রেজেন্টেশন আর টু এই ধরনের। তাহলে আমাদের আনসার বি সঠিক। এবার হচ্ছে 30 হচ্ছে হোয়াট ডু দ্য এক্সপেরিমেন্টস ডিসক্রাইব ইন দ্য 5th প্যারাগ্রাফ সাজেস্ট অ্যাবাউট পেইন্টিং অফ মন্ড্রিয়ান। মন্ড্রিয়ানের যে পেইন্টিং আছে, পেইন্টিং অফ মন্ড্রিয়ান, এই মন্ড্রিয়ানের যে পেইন্টিং আছে, তো ওই পেইন্টিংয়ের 5th প্যারাগ্রাফে যে এক্সপেরিমেন্ট হয়েছে সে যে কী সাজেস্ট করে, তো বলছে দে আর মোর কেয়ারফুলি ফুট টুগেদার দেন দে অ্যাপিয়ার। অর্থাৎ মন্ড্রিয়ানের যে আর্টগুলো আছে সেগুলোকে যত বেশি সিম্পল মনে করা হয়, আসলে ওগুলো অত বেশি সিম্পল না, ওগুলোকে অনেক বেশি সিস্টেমেটিকলি রাখা হয়েছে, যদিও বাহ্যিকভাবে দেখতে এটা কোনো আর্ট মনে করা হয় না। এরপরে দে ক্যান বি ইন্টারপ্রিটেড ইন এ নাম্বার অফ ডিফারেন্ট ওয়ে, ওগুলোকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। দে চ্যালেঞ্জ আওয়ার অ্যাজাম্পশনস অ্যাবাউট শেপ অ্যান্ড কালার, এগুলো আমাদের শেপ অ্যান্ড কালারের যে অ্যাজাম্পশন আছে, ধারণা আছে, সেটাকে চ্যালেঞ্জ করে। দে আর ইজিয়ার টু অ্যাপ্রিসিয়েট দেন মেনি আদার অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ক, হ্যাঁ, দে আর ইজিয়ার টু অ্যাপ্রিসিয়েট দেন মেনি আদার, ওগুলো অন্যান্য আর্টের তুলনায় এগুলোকে অ্যাপ্রিসিয়েট করা অনেক ইজি। তাহলে আমরা এখানে দেখব যে এখানে কি আছে। তো আমরা যদি লক্ষ্য করি যে অ্যান্ড হোয়াট অ্যাবাউট আর্টিস্ট অ্যাজ মন্ডিয়ান, এই যে মন্ডিয়ানের কথা বলছে, হোজ পেন্টিং কনসিস্ট এক্সক্লুসিভলি অফ হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল লিনিয়ার ইনকেসিং ব্লকস অফ কালার, মানে ওনার আর্টের ইয়েগুলো বলতেছে যে আর্টগুলো কেমন, আর্টগুলো হরাইজন্টাল পেন্টিং এবং ভার্টিক্যাল পেন্টিং ব্লক দিয়ে তৈরি। মন্ড্রিয়ানস ওয়ার্কস আর ডিসেপটিভলি সিম্পল, বাট ওগুলোকে দেখতে যে মন্ট্রিয়ানের আর্টগুলো ডিসেপটিভলি মানে হচ্ছে ধোঁকা দেওয়া মানে হচ্ছে, এখানে বলছে বাহ্যিকভাবে দেখতে মনে হয় যে সিম্পল, বাট আই ট্র্যাকিং স্টাডিজ কনফার্ম দ্যাট দে আর মেটিকুলাসলি কম্পোজ, কিন্তু আই ট্র্যাকিং এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে দেখা গেছে যে এগুলোকে আসলে সিম্পল না, এগুলোকে অনেক সিস্টেমেটিকলি স্পেসিফিকলি মেটিকুলাসলি মানে অনেক যত্ন সহকারে রাখা হয়েছে। অ্যান্ড দ্যাটস simply rotating a piece radically changes the way we view it, এবং যখন ওই জিনিসটাকে রোটেট করা দেওয়া, ঘুরে দেওয়া হয়, তখন ওই জিনিসটার ভিউ যেটা, অর্থাৎ ওই জিনিসটাকে ভিন্ন মনে হয়, অর্থাৎ ওই জিনিসটা রোটেট করার আগে যেমন ছিল রোটেট করার পর একই রকম মনে হয় না। উইথ দ্য অরিজিনাল ভলেন্টিয়ার্স আই স্ট্যান্ড টু স্টে লঙ্গার অন সার্টেন প্লেসেস ইন দ্য ইমেজ, দেখা যায় ভলেন্টিয়ারদের মানে অরিজিনাল যে ইমেজটা ছিল ওই ইমেজের মধ্যে ভলেন্টিয়ারদেরকে যখন বলা হইল এটাকে পরীক্ষা নিরীক্ষা করতে বা এটাকে স্ক্রুটিনাইজ করতে, গবেষণা বা বুঝার ট্রাই করতে, তখন দেখা যায় কিছু অরিজিনাল ইমেজের কিছু জায়গা আছে যেখানে তাদের চোখটা আটকে যাইতো। বাট উইথ দ্য অল্টার্ড ভার্সন দে উড ফিট অ্যাক্রস এ পিস মোর র্যাপিডলি, কিন্তু যখন অল্টার্ড ভার্সন যেটা, অর্থাৎ যখন এটার মধ্যে পরিবর্তন আনা হইলো, কিছু কিছু জায়গার মধ্যে চেঞ্জ আনা হইলো, তখন দেখা গেল যে কি তখন অল্টার্ড ভার্সন দে উড ফিট অ্যাক্রস এ পিস মোর র্যাপিডলি। তো অ্যাজ এ রেজাল্ট ফলে দ্য ভলেন্টিয়ার কনসিডার দ্য অল্টার্ড ভার্সন লেস প্লেজারেবল, ফলে এই যে পরিবর্তন করে দেওয়ার ফলে দেখা গেলো যে কি আর্টকে যতটুকু ভালোভাবে দেখার জন্য যে ওয়েটা ছিল সেটা আর নাই, কারণ এটার মধ্যে পরিবর্তন আসছে, ফলে তারা প্লেজার পাচ্ছিল না, আনন্দ পাচ্ছিল না ওই আর্টগুলো দেখে মন্ড্রিয়ানের। ওয়েন দে লেটার রেটেড দ্য ওয়ার্ক, যখন তারা পরে বলল যে অল্টার্ড ভার্সনটা কি ভালো লেগেছে নাকি যেটা মূল ভার্সন ছিল সেটা ভালো লেগেছে, যখন এই দুইটার মধ্যে তুলনা করতে বলা হলো তখন তারা দেখলো যে বললো যে না, অল্টার্ড ভার্সন ভালো লাগেনি, মূল ইমেজ যেটা সেটা ভালো লেগেছিল। তাহলে এখানে কি বলছে, এখানে বলছে এই কথাটা, মন্ড্রিয়ানস ওয়ার্কস আর ডিসেপটিভলি সিম্পল, কিন্তু এটা মেটিকুলাসলি কম্পোজড, অর্থাৎ যদিও বা বাহ্যিকভাবে দেখতে এটাকে সিম্পল মনে হয় কিন্তু আসলে এটা সিম্পল নয়। তাহলে 30 বলছে হোয়াট ডু এক্সপেরিমেন্ট ডিসক্রাইব দ্য 5th প্যারাগ্রাফ সাজেস্ট অ্যাবাউট দ্য পেন্টিং, মন্ড্রিয়ানের পেন্টিংয়ের ব্যাপারে যে গবেষণাটা হয়েছে সেটি মন্ড্রিয়ান পেন্টিংগুলো আসলে কি কেমন, তো বলছে দে আর মোর কেয়ারফুলি পুট টুগেদার দেন দে অ্যাপিয়ার, এগুলো যত বেশি সিম্পল মনে হয় অত সিম্পল না, এগুলোকে অনেক বেশি ইয়ে করে রাখা হয়েছে। ওকে, এরপরে দে ক্যান বি ইন্টারপ্রিটেড ইন নাম্বার অফ ডিফারেন্ট ওয়েস, ডিফারেন্ট ওয়েতে এগুলোকে ইয়ে করা যায় না, ওইখানে বলা নাই যে ডিফারেন্ট ওয়েতে অ্যানালাইজ করা যায়, এরকম বলা নাই, বুঝাচ্ছে, বলছে এটাতে যখন অল্টার করে দেওয়া হয়েছে তখন প্লেজারেবল ছিল না জিনিসগুলো। দে চ্যালেঞ্জ আওয়ার অ্যাজাম্পশনস অ্যাবাউট শেপ অ্যান্ড কালার, না কালার অ্যান্ড শেপের ব্যাপারে আমাদেরকে চ্যালেঞ্জ করছে এরকম কোনো কথা। দে আর ইজিয়ার টু অ্যাপ্রিসিয়েট দেন মেনি আদার অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ক, না ওইখানে অন্য অ্যাবস্ট্রাক্ট কোনো ওয়ার্কের কথা বলা হয়নি, ওইখানে বলছে যে আর্টগুলো এমনভাবে রাখা হয়েছে দেখতে মনে হচ্ছে সিম্পল কিন্তু আসলে এগুলো অনেক বেশি অনেক সিস্টেমেটিকলি জটিল করে রাখা হয়েছে। তো এবার ভলান্টিয়ারদেরকে বলা হলো যে আসল ইমেজ যেটা সেটাকে এক্সপ্লেন করতে, এবং এরপরে দেখা গেল যে ওই ইমেজের মধ্যে কিছু পরিবর্তন আনা হওয়ার পরে তাদেরকে বললো এক্সপ্লেন করতে।
ফলে অর্থাৎ অল্টার যেটা ছিল সেটাকে ওরা বেশি প্লেজারেবল মনে করলো, আনন্দদায়ক মনে করলো। ওকে, তাহলে পেয়ে গেলাম আমরা। এবার 31 থেকে 33, কমপ্লিট দ্য সামারি ইউজিং দ্য লিস্ট অফ ওয়ার্ড এ থেকে এইচ বিলু, রাইট দ্য কারেক্ট লেটার এ থেকে এইচ ইন বক্সেস। 31 থেকে 33 অন ইন দ্য আনসার শিট লিখতে বলছে। তাহলে আর্ট অ্যান্ড দ্য ব্রেন, আর্ট এবং ব্রেনের যে বিষয়টা সেটার ব্যাপারে বলা হচ্ছে। দ্য ডিসিপ্লিন অফ নিউরো এস্থেটিক্স এইম টু ব্রিং সায়েন্টিফিক অবজেক্টিভিটি টু স্টাডি অফ আর্ট, অর্থাৎ সায়েন্সের বিষয়গুলোকে আর্ট এর গবেষণার জন্য ব্যবহার, এটাকে বলে নিউরো এস্থেটিক। তো নিউরোলজিক্যাল স্টাডিজ অফ ব্রেন, এটা হচ্ছে নিউরোলজিক্যাল স্টাডি, ব্রেনের নিউরোলজিক্যাল স্টাডি। ফর এক্সাম্পল যেমন ডেমনস্ট্রেট দ্য ইম্প্যাক্ট উইচ ইমপ্রেশনিস্ট পেন্টিং হ্যাভ অন আওয়ার, তো কি বলছে নিউরোলজিক্যাল স্টাডি, ব্রেনের নিউরোলজিক্যাল স্টাডিটা ব্যাখ্যা করে, কি ব্যাখ্যা করে, দ্য ইম্প্যাক্ট প্রভাব, উইচ ইমপ্রেশনিস্ট পেন্টিং হ্যাভ, যে প্রভাবটা ইমপ্রেশনিস্ট পেন্টিংয়ের আছে কিসের উপর, আমাদের ঢ্যাঁসের উপর। তো আমরা যদি প্রথম প্যারা দেখি ওখানে আমরা দেখবো অ্যান্ড ইমার্জিং ডিসিপ্লিন নিউরোস্টেট সিকিং টু, এই যে এখান থেকে আমরা দেখলে আর্লি গিভেন বেটার আন্ডারস্ট্যান্ড মাই সেলফ, এই যে দ্য ব্লার্ড ইমেজারি ইমপ্রেশনিস্ট আর্ট, এই যে এখান থেকে দেখেন, অর্থাৎ ইমপ্রেশনিস্ট পেন্টিংয়ের যে ব্লার ইমেজারি আছে, সিমস টু স্টিমুলেট দ্য ব্রেনস অ্যামিগডালা, অর্থাৎ আমাদের যে ব্রেনের অ্যামিগডালা আছে সেটাকে স্টিমুলেট করে, উদ্দীপিত করে। সিন্স দ্য অ্যামিগডালা প্লেস এ ক্রুশাল রুল ইন আওয়ার ফিলিংস, আবার এই অ্যামিগডালাটা আমাদের ফিলিংস এর ক্ষেত্রে ক্রুশাল ভূমিকা রাখে। তাহলে আমরা পেয়ে গেলাম এখানে ফিলিংসের বলছে যে অ্যামিগডালাকে, ইমপ্রেশনিস্ট আর্টিস্টটা অ্যামিগডালাকে কি করে, অ্যামিগডালার কে উদ্দীপ্ত করে, এবং এই অ্যামিগডালাটা আবার আমাদের ফিলিংসকে উদ্দীপ্ত করে বা এটার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্যাট ফাইন্ডিং মাইট এক্সপ্লেন ওয়াই মেনি পিপল ফাইন্ড দিস পিসেস সো মুভিং। তাহলে আমরা এখানে যে অপশন আছে সেখানে দেখব। তাহলে কি আছে, যে পেন্টিং, ইমপ্রেশনিস্ট পেন্টিংয়ের আছে আমাদের প্রভাব রাখে, কিসের উপর প্রভাব রাখে, ইন্টারপ্রিটেশন, কমপ্লেক্সিটি, মুভমেন্ট, কনসার্ন, স্কিল, ইমেজেস, ইমোশন। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের ইমোশনের, ওই যে বলছে ফিলিংস আর ইমোশন একই কথা, আমাদের ইমোশনের উপর প্রভাব রাখে। অ্যালেক্স ফরসিথি অফ দ্য ইউনিভার্সিটি অফ লিভারপুল বিলিভস মেনি আর্টিস্ট গিভ দেয়ার ওয়ার্ক দ্য প্রিসাইজ ডিগ্রি অফ ড্যাশ। তো অ্যালেক্স ফরসিথি লিভারপুল ইউনিভার্সিটির উনি মনে করেন যে অনেক আর্টিস্টরা দেন, কি দেন, দেয়ার ওয়ার্ক দ্য প্রিসাইজ, তাদের কাজে কি পরিমাণ, একটা নির্দিষ্ট পরিমাণ ড্যাশ দেন, উইচ মোস্ট অ্যাপিল টু দ্য ভিউয়ার্স ব্রেন, যেটা ভিউয়ারদের ব্রেনকে অনেক বেশি উদ্দীপ্ত করে বা ভিউয়ারদের ব্রেনকে অনেক বেশি এঙ্গেজ করে তার ওয়ার্ক অফ আর্টের সাথে। তো এখন আমরা অ্যালেক্স ফরসিথের এই ইয়েটা বার করব, কোথায় আছে ও লোককে বের করবো। এই যে এখানে দেখেন, ইন অ্যানাদার এক্সপেরিমেন্ট অ্যালেক্স ফরসিথি অফ দ্য ইউনিভার্সিটি অফ লিভারপুল, এখানে বলছে অ্যানালাইজ দ্য ভিজুয়াল ইন্ট্রিকেসি, এই যে দেখেন ভিজুয়াল ইন্ট্রিকেসি, অ্যানালাইজ তিনি ব্যাখ্যা করেছেন, কি ব্যাখ্যা করেছেন, ভিজুয়াল ইন্ট্রিকেসি মানে হচ্ছে কমপ্লেক্সিটি অফ ডিফারেন্ট পিসেস অফ আর্ট, বিভিন্ন আর্টের যে ইন্ট্রিকেসি আছে, জটিলতা আছে, সেগুলোকে ব্যাখ্যা করেছেন। অ্যান্ড হার রেজাল্ট সাজেস্ট দ্যাট মেনি আর্টিস্ট ইউজ এ কি লেভেল অফ ডিটেইল, মানে তিনি গবেষণা করে যেটা পেয়েছেন সেখানে দেখা গেছে যে অনেক আর্টিস্টরা ব্যবহার করেন কি লেভেল অফ ডিটেল, গুরুত্বপূর্ণ অনেক ডিটেল তারা ব্যাখ্যা করেন, টু প্লিজ দ্য ব্রেনকে কি করার জন্য, ব্রেনকে মানে আনন্দ দেওয়ার জন্য। তাহলে আমরা এখানে পর্যন্ত পেয়ে গেলাম যে কি উনি অনেক আর্ট অ্যানালাইসিস করে, আর্টের যে ইন্ট্রিকেসি জটিলতা আছে সেগুলোকে উনি অ্যানালাইজ করেছেন, এবং অ্যানালাইজ করে দেখেছেন যে অনেক আর্টিস্টরা অনেক কি দেন, তাদের আর্টের মধ্যে অনেক ধরনের ডিটেলস দেন মানে কমপ্লেক্সিটিস দেন। এই যে দেখা যায় অ্যালেক্স ফরসিথ অফ দ্য ইউনিভার্সিটি লিভারপুল মেনি আর্টিস্ট গেভ দেয়ার ওয়ার্ক দ্য প্রিসাইজ ডিগ্রি অফ কি দেন, কমপ্লেক্সিটি। আগে বলা হয়েছে যে উনি অনেক ইন্ট্রিকেসি মানে কমপ্লেক্সিটি নিয়ে গবেষণা করেছেন, ডিটেলস দেন। তো এখানে কমপ্লেক্সিটি অন্য ওয়ার্ডগুলো একটা যাবে না, যে ফার্স্ট ইউনিভার্সিটি লিভারপুল গিভ দেয়ার ওয়ার্ক আর প্রিসাইজ ডিগ্রি অফ ইন্টারপ্রিটেশন, না ইন্টারপ্রিটেশন দেন না, ইন্টারপ্রিটেশনকে একটা আর্টিস্ট কি তার আর্টের মধ্যে ইন্টারপ্রিটেশন ব্যাখ্যা দিবে নাকি, ব্যাখ্যা দিবে না, উনি ওনার মতো আর্টটা করে দিবে, ব্যাখ্যাটাকে এগুলো করবে যারা ক্রিটিক্স তারা। তো উনি অনেক ডিগ্রি অফ ড্যাশ দেন, এই যে এখানে বলা আছে, এই যে ভিজুয়াল ইন্ট্রিকেসি অফ ডিফারেন্ট আর্টিস্ট, উনি গবেষণা করেছেন ইন্ট্রিকেসি মানে জটিলতা, এবং দেখেছেন যে অনেক আর্টিস্টরা গুরুত্বপূর্ণ অনেক কি দেন, ডিটেলস দেন মানুষেরকে আনন্দ দেওয়ার জন্য। তাহলে এখানে হবে আমাদের কমপ্লেক্সিটি।
এবার দেখা যাক which most appeal to the viewers brain. She also observed that pleasing works of art often contain certain repeatedness which occur frequently in natural world. She also observed, তিনি আরও দেখেন যে প্লিজিং ওয়ার্কস অফ আর্ট অর্থাৎ যে আর্টগুলো মানুষকে আনন্দ দেয় অফেন কন্টেইন সার্টেন রিপিটেড, ওগুলোতে থাকে রিপিটেড মানে বারবার ড্যাশ উইচ অকার ফ্রিকুয়েন্টলি ইন ন্যাচারাল ওয়ার্ল্ড, যেটা ন্যাচারাল ওয়ার্ল্ডে আমরা দেখতে পাই। তাহলে রিপিটেড কি থাকে, মানে যে সমস্ত আর্টগুলো আমাদেরকে আনন্দ দেয় ওই আর্টের মধ্যে থাকে বারবার কিছু জিনিস থাকে, সেটা কি, সেটা হচ্ছে এই যে দেখেন উইচ অকার ফ্রিকুয়েন্টলি, সেটা হচ্ছে ইমেজেস, ইমেজেস থাকে ন্যাচারাল ওয়ার্ল্ডে আমরা যে সমস্ত ইমেজগুলো দেখি ওগুলো থাকে। তারপর আমি এখান থেকে দেখা দিচ্ছি এই যে টু রিলেটেড অ্যান্ড দ্য ওয়ার্ক আউট অফ বোরিং বাট টু মাচ রেজাল্টস ইন দ্য কাইন্ড অফ পারসেপচুয়াল ওভারলোড অ্যাকর্ডিং টু প্রয়েস ওয়ার্স মোর। এই যে অ্যাপিলিং পিসেস, এই যে দেখেন অ্যাপিলিং পিসেস বোথ অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড রিপ্রেজেন্টেশনাল, অর্থাৎ আপনার রিপ্রেজেন্টেশনাল এবং অ্যাবস্ট্রাক্ট আর্টের মধ্যে কি অ্যাপিলিং যে গুরুত্বপূর্ণ, অর্থাৎ যেগুলো মানুষকে অনেক বেশি আনন্দ দেয় সেই জিনিসগুলো কি, শো সাইন অফ প্র্যাকটালস, প্র্যাকটাল রিপিটেড মোটিভস, এই যে বলছে রিপিটেড মোটিভস রেকারিং ইন ডিফারেন্ট স্কেলস, যেটা ঘটে মানে বিভিন্ন স্কেলে বিভিন্ন মাত্রায়। ফ্র্যাকটালস আর কমন থ্রু আউট নেচার, ওই ফ্র্যাকটালগুলো পুরো মানে নেচারে অনেক বেশি কমন। ফর এক্সাম্পল ইন দ্য শেপ অফ মাউন্টেন, এই যে দেখেন শেপ অফ মাউন্টেন পিক অর দ্য ব্রাঞ্চেস অফ ট্রিস, মাউন্টেনের যে অর্থাৎ পাহাড়ের ছবি এবং পাহাড়ের চূড়ার ছবি এবং গাছের ব্রাঞ্চেস, এগুলো তার মানে হচ্ছে শেপ, এই যে শেপের কথাটা বলা আছে না শেপ, এই শেপ মানে হচ্ছে ইমেজ। তাহলে এই ইমেজটা অর্থাৎ ওনারা রিপিটেড কিছু কি ফ্র্যাকটাল, ফ্র্যাকটালের কথা, তো ফ্র্যাকটাল কি বলছে যে যে সমস্ত জিনিসগুলো ন্যাচারা থাকে যেমন মাউন্টেনের ছবি এগুলো। ওকে 34 থেকে 39, ডু দ্য ফলোয়িং স্টেটমেন্ট এগ্রি উইথ দ্য ভিউজ অফ দ্য রাইটার ইন রিডিং প্যাসেজ 3, রিডিং প্যাসেজ 3 এর মধ্যে আপনি আনসারটা বাইর করতে বলছে, ইয়েস নো নট গিভেন। দেখেন 34, ফর সিথিস ফাইন্ডিং কন্ট্রাডিক্ট প্রিভিয়াস বিলিফ অন দ্য ফাংশন অফ ফ্র্যাকটালস ইন আর্ট। ফরসেথিস যে ফাইন্ডিংটা, তার যে গবেষণা করে যে জিনিসটা পাইছে সেই জিনিসটা কন্ট্রাডিক্ট করে, সেই জিনিসটা আপনার বিরুদ্ধ, অর্থাৎ যেটা অল্টার্ড মিনিং বেয়ার করে, অল্টার্ড মিনিং বেয়ার করে হচ্ছে উল্টা। তো তার গবেষণায় তিনি কন্ট্রাডিক্ট পাইছেন প্রিভিয়াস বিলিফ অন দ্য ফাংশনস অফ ফ্র্যাকটাল ইন আর্ট, অর্থাৎ আর্টের মধ্যে যে ফ্র্যাকটালগুলো মানে কি, যে জিনিসগুলো বারবার নেচারের মধ্যে আসে এবং বারবার রিপিট হয়, তো সেই জিনিসগুলোর ব্যাপারে মানুষের আগের যে বিশ্বাস ছিল অথবা তার যে বিশ্বাস ছিল সেই বিশ্বাসের অপোজিটটা পাইছেন, বিপরীত তিনি দেখতে পাইছেন। তো এই ধরনের কোনো কথা আছে কিনা দেখব আমরা। এতটুকু তো দেখে ফেলছি যে এই লোকটা দেখে মানে গবেষণা করছেন, অনেক আর্টিস্টরা অনেক আর্ট গবেষণা করে দেখেছেন যে এখানে অনেক জটিলতা ব্যবহার করা হয়েছে এবং যারা আর্টিস্ট তারা কিছু জিনিস ব্যবহার করেছেন যাতে করে মানুষ আনন্দ পায়। তো উনি এইখানে দেখেছেন যে কিছু জিনিস বারবার ব্যবহার করা হয়েছে রিপিটেড, ওটাকে বলা হয় ফ্র্যাকটাল, যেমন মাউন্টেনের ছবি টবি এগুলো। তো এগুলো দেখেছেন উনি, দেখে ফ্র্যাকটাল আর কমন এছাড়া যে মাউন্টেন ছবি। ইট ইজ পসিবল দ্যাট আওয়ার ভিজুয়াল সিস্টেম উইচ ইনভলভ ইন দ্য গ্রেটার আউটডোর, অর্থাৎ আমাদের যে ভিজুয়াল যে সিস্টেম আছে যেটা আসলে মূলত আমরা বাইরের জগতে যা যা কিছু দেখি সেটার উপর আসলে মানে ইভলভ হয়েছে, আমাদের ব্রেনটা বাহিরের জিনিসগুলো দেখেই তো মূলত ব্রেনটা আমাদের আস্তে আস্তে উন্নত হয়েছে। তো বলতেছে যেখানে আমাদের এই বাহিরের জগৎটা আমাদের অনেক বেশি ইনফ্লুয়েন্স রাখে ব্রেনের উপর, তো ফাইন্ড ইট ইজিয়ার টু প্রসেস সার্চ প্যাটার্ন। তো দেখা যাচ্ছে কি ওই ধরনের মানে যে সমস্ত ছবিগুলোতে ফ্র্যাকটাল অর্থাৎ নেচারের ছবি টবি থাকে ওগুলোকে আমরা ভালো বুঝতে পারি, এই জিনিসটা উনি বলছেন। তার মানে এইখানে পুরো প্যারাতে আমরা পাই না এই জিনিসটা, এবং এই জিনিসগুলোতে না। ইট ইজ অলসো ইন্ট্রিগিং দ্যাট দ্য ব্রেন অ্যাপিয়ার্স টু প্রসেস মুভমেন্ট ওয়েন উই সি এ হ্যান্ড রাইটিং লেটার। এখান থেকে আরেকটা টপিক নিয়ে আলোচনা করতেছে, ফ্র্যাকটালের বিষয়টা এখানে আর নাই। তার মানে আমরা এখানে দেখতে পাবো কি দেখতে পাবো যে এখানে যে ফ্রয়েস্ট ফাইন্ডিং কন্ট্রাডিক্ট প্রিভিয়াস, ফ্রয়েস্টের ফাইন্ডিংয়ের মধ্যে কি পাইছে যে উনি দেখছে যে নেচারের যে সমস্ত বিষয়গুলো আছে ওই সমস্ত বিষয়গুলো যখন কোনো ছবিতে থাকে তখন মানুষ সেই ছবিটা ভালোভাবে বুঝতে পারে এবং মানুষ আনন্দ পায়। তার মানে উনি কন্ট্রাডিক্ট মিট কোনো ধরনের কোনো কিছু পান নাই, এই ধরনের কোনো কথা এখানে বর্ণনা করা হয়নি। অতএব এই যে আনসারটা, এই আনসারটা হবে নট গিভেন, কারণ এই কন্ট্রাডিক্টের বিষয়টা ওইখানে বলা হয় না। ওনার যে গবেষণা ওই গবেষণায় উনি আগের বিলিফের সাথে পরের যে গবেষণা করে যা পাইছেন রেজাল্ট ওটার মধ্যে কন্ট্রাডিক্টিক এগুলো পান না, তাহলে এখানে হবে নট গিভেন। তো আমি একটু করে আনসারটা লিখে দিই, এটা হলো নট গিভেন। ওকে, তাহলে নট গিভেন।
এবার আসা যাক 35 certain ideas regarding the link between mirror neurons and art appreciation requires further verification তো বলতেছে যে কিছু আইডিয়া যেটা মিরর নিউরনের সাথে সম্পর্কিত এবং আর্ট অ্যাপ্রিসিয়েশনের সাথে সম্পর্কিত তো এইগুলোকে আরও বেশি ভেরিফিকেশন দরকার এগুলো তো আমরা বার করবো এটা ইনশাল্লাহ তো নিউরনটা বার করি আমরা আগে তো নিউরনটা কোথায় আমরা যদি একটু নিউরনের বিষয়টা বাইর করতে পারি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে আশা করি তো আমরা এইদিকে দেখি তো একটু সময় লেগে এই যে মিরর নিউরনস আসা যাক এই যে this has led some to wonder whether Pollock's works feel so dynamic because the brain constructs the energetic actions the artist used as he painted this may be down to our brain's mirror neurons এই যে এগুলো আমাদের ব্রেনের নিউরনের মধ্যে চলে আসে পরবর্তীতে which are known to mimic others action যেটা আসলে অন্য অ্যাকশনগুলোকে মিমিক করে রিপিট করে আর কি ওকে the hypothesis will need to be thoroughly tested however তবে বলতেছে যে এই যে হাইপোথিসিসটা এটাকে আরও বেশি গবেষণা দরকার পেয়ে গেলাম আমরা এখানে হাইপোথিসিসটা অর্থাৎ এই যে মিরর নিউরনের সাথে যে আর্টিস্টের যে ইয়েটা আছে এটাকে আরও বেশি কি দরকার ফার্দার এক্সপ্লেনেশন দরকার এই যে এখানে বলা আছে সার্টেন আইডিয়া রিগার্ডিং দ্য লিঙ্ক বিটুইন মিরর নিউরন অ্যান্ড আর্ট অ্যাপ্রিসিয়েশন মিরর নিউরনের মধ্যে যে লিঙ্ক সেটাকে আরও বেশি ভেরিফিকেশন দরকার অতএব এটা আমাদের হবে কি এটা আমাদের হবে ইয়েস ওকে এবার আমরা আসি 36 পিপলস টেস্ট ইন পেইন্টিং ডিপেন্ডস এন্টায়ারলি অন দ্য কারেন্ট আর্টিস্টিক ট্রেন্ডস অফ দ্য পিরিয়ড তো 36 বলতেছে পিপলস টেস্ট ইন পেইন্টিংস মানুষের টেস্ট পেইন্টিংয়ের ক্ষেত্রে মানুষের যে টেস্টটা ডিপেন্ডস এন্টায়ারলি এটা টোটালি ডিপেন্ড করে অন দ্য কারেন্ট আর্টিস্টিক ট্রেন্ডস অফ দ্য পিরিয়ড অর্থাৎ বর্তমান যে ট্রেন্ডটা চলতেছে আর্টের ট্রেন্ডের উপরেই মানুষের পেইন্টিংয়ের যে ইয়াটা অর্থাৎ টেস্টটা সেটা ডিপেন্ড করে তো এটা আমরা দেখবো খুঁজে দেখবো এখানে আছে কিনা ইট ইজ সরি এখান থেকে দেখবো ইট মাইট ইভেন বি দ্য কেস দ্যাট উই কুড ইউজ নিউরো অ্যাস্থেটিক স্টাডি টু আন্ডারস্ট্যান্ডিং দ্য লঞ্জিভিটি অফ সাম পিসেস অফ ওয়ার্ক আমরা নিউরো অ্যাস্থেটিক থেকে কোনো ট্রেন্ডটা মানে কোন জিনিসটা বেশি লাস্টিং করবে সেটার যাচাইয়ের ক্ষেত্রে আমরা কি করতে পারি ইউজ করতে পারি while the fashions of the time might shape what is currently popular এই যে বলতেছে while the fashion of the time মানে ট্রেন্ডটা ফ্যাশন সময়ের যে ফ্যাশনটা অর্থাৎ সময়ের যে ট্রেন্ডটা মাইট শেপ হয়তো বা এটা শেপ দেয় হোয়াট ইজ কারেন্টলি পপুলার মানে বর্তমান যেটা অর্থাৎ ট্রেন্ডটা বর্তমান কোন একটা জিনিস পপুলার হলে সেটাকে কি দেয় শেপ দেয় works that are best adapted to our visual system may be the most likely to longer once the trends of previous creation have been forgotten probably only a test of is hour to come it would however the foolish to reduce an appreciation আচ্ছা তো এখানে বলতেছে work that are best adapted to our visual system may be the most likely to longer once the trend of previous generation have been forgotten তো এইখানে কি বলতেছে যে এখানে বলতেছে যে ইট মাইট বি দ্য আচ্ছা এইদিকে আমরা একটু ইট ইজ অলসো ইন্ট্রিগিং দ্যাট ব্রেন অ্যাপ্রিশিয়েট প্রসেস মুভমেন্ট টু সি হ্যান্ড রাইটিং এজ বাট দিস হ্যাজ লেড টু ওয়ান্ডার ওয়েদার ফলোক্স ডাইনামিক বিকজ এনার্জি অ্যাকশন আর্টিস্টিক পেইন্ট মে ডাউন টু ব্রেন সেলফ ট্রেনিং ইট মাইট বি দ্য কেস দ্যাট কুড নিউরোস্থেটিক স্টাডি দ্য longevity of some piece of work okay while the fashion of art works that are best adapted to our visual system may be the most likely to longer once the trend of fashion previous generation have been forgotten it is still early days for the field of neuroaesthetic আচ্ছা এইখানে যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে কি যে বর্তমান ট্রেন্ডটা আমার যদিও বা পপুলার ট্রেন্ড যেটা সেটা প্যাশনকে সেটা একটা আর্ট অফ ওয়ার্ককে কী দেয় শেপ দেয় তবে ওয়ার্কস দ্যাট আর বেস্ট অ্যাডাপ্টেড টু আওয়ার ভিজুয়াল সিস্টেম আমাদের ভিজুয়াল সিস্টেমের যে কাজটা সবচেয়ে বেশি অ্যাডাপ্ট করে মোস্ট লাইকলি টু লঙ্গার তো ওই জিনিসটা দেখা যায় যে অনেক বেশি কী করবে লং লাস্টিং করবে দ্য ট্রেন্ডস অফ প্রিভিয়াস জেনারেশন হ্যাভ বিন ফরগটেন যতদিন না এই ট্রেন্ডটা প্রিভিয়াস যে আগের যে ট্রেন্ডটা সেটা কি ভুলে নেওয়া যায় অর্থাৎ আগে একটা ট্রেন্ড আছে বর্তমানে একটা ট্রেন্ড আছে দুইটা ট্রেন্ডের মধ্যে বর্তমানটা মানুষজন খুব বেশি পছন্দ করতেছে
তো এটা ততদিন পর্যন্ত মানুষ আরও বেশি পছন্দ করবে যতদিন না প্রথমটা ভুলে যায়। অর্থাৎ প্রথমটা ভুলে গেলে মানুষ বর্তমান যে জিনিসটাকে মানুষের ভালো লাগতেছে ওই জিনিসটা মানুষ বেশি ফলো করবে। তাহলে এইখানে যে কথাটা বলা হইল যে সার্টেন আইডিয়া রিগার্ডিং দ্য লিঙ্ক বিটুইন মিরর নিউরন অ্যান্ড আর্ট। আচ্ছা এটাতে গেল। আচ্ছা এখানে আমি টেস্ট লিখেছি এটাতে হবে ইয়েস, সরি বড় হাতের দিই। তাহলে এখানে পিপলস টেস্ট ইন পেইন্টিং ডিপেন্ডস ইন্টারলি অন দ্য কারেন্ট আর্টিস্টিক ট্রেন্ডস অফ দ্য পিরিয়ড। ওটা টোটালি ডিপেন্ড করে না, বলতেছে ওইখানে যে আগের যে ইয়েটা, আগের যে টেস্টটা অথবা আগের যে ট্রেন্ডটা ওইটা যতদিন পর্যন্ত না ভুলে যাবে ততদিন পর্যন্ত এটা টোটালি ডিপেন্ড করে না। তাহলে এটা হবে নো। এবার আসা যাক 37। সায়েন্টিস্ট শুড সিক টু ডিফাইন দ্য প্রিভিয়াস রুলস উইচ গভর্ন পিপলস রিয়াকশন টু ওয়ার্ক। অর্থাৎ সায়েন্টিস্টরা কিছু নির্দিষ্ট রুলকে কি করবেন, নির্দিষ্ট রুলকে রুল দিয়ে আর্ট অফ ওয়ার্ককে ওনারা জাজ করবেন। অর্থাৎ এই জাজ করার জন্য কিছু নির্দিষ্ট রুলকে ডিফাইন করে দিবেন, নির্দিষ্ট করে দিবেন। সায়েন্টিস্ট শুড সিক টু ডিফাইন দ্য প্রিসাইজ রুল, এই যে কিছু নির্দিষ্ট রুলকে ওনারা ডিফাইন করবেন, নির্দিষ্ট করে দিবেন। ওকে, উইচ গভর্ন পিপলস রিয়াকশন টু যেটা মানুষের ওই ওয়ার্ক অফ আর্টের রিয়াকশনের ব্যাপারে যেটা কি থাকবে, নির্দিষ্ট থাকবে। তো এই ধরনের কথাটা আছে কিনা আমরা দেখি। তো এখানে বলতেছে ইট ইজ স্টিল আর্লি ডেজ অফ দ্য নিউরিয়াসেটিকের জন্য এটি একেবারে প্রাথমিক পর্যায়ে এখনও। অ্যান্ড দিস স্টাডিজ আর প্রবাবলি অনলি এ টেস্ট অফ হোয়াট ইজ টু কাম। এবং এটা সামনে ভবিষ্যতে কি আসতেছে এটার জন্য এই স্টাডিজগুলো মানে একমাত্র টেস্ট আর কি। অ্যান্ড দিস স্টাডিজ আর প্রবাবলি অনলি এ টেস্ট অফ হোয়াট ইজ টু কাম। এরপরে ইট উড হাউ এভার বি ফুলিশ টু রিডিউস, এই যে এটা বোকামি হবে, টু রিডিউস করে দেওয়া, কমিয়ে দেওয়া আর্ট অ্যাপ্রিসিয়েশন টু এ সেট অফ সায়েন্টিফিক ল। এই যে সেট অফ সায়েন্টিফিক ল এর মধ্যে ওয়ার্ক অফ আর্টের যে কাজটা সেটাকে কি করে দেওয়া, নির্দিষ্ট করে দেওয়া, নির্দিষ্ট কিছু রুলের মধ্যে এটাকে বেঁধে ফেলাটা, এটা হচ্ছে হবে বোকামি। তাহলে আমরা যদি লক্ষ্য করি এখানে যে এই কথাটা বলা হয়েছে, এই যে সায়েন্টিস্ট শুড সিক ডিফাইন দ্য প্রিভিয়াস রুলস, প্রিসাইজ রুলটাকে কি করে দেওয়া, নির্দিষ্ট করে দেওয়া। এটা ঠিক না, ওখানে বলছে এটা ঠিক না, এখানে বলছে এটা ঠিক করে দিতে হবে। তাহলে এটা হবে নো। ওকে, এবার দেখা যাক আর্ট অ্যাপ্রিসিয়েশন শুড অলওয়েজ ইনভলভ টেকিং ইনটু কনসিডারেশন দ্য কালচারাল কনটেক্সট ইন হুইচ অ্যান আর্টিস্ট ওয়ার্ক। অর্থাৎ একজন আর্টিস্ট যে কালচারে কাজ করেছেন ওই কালচারের যে ভ্যালু আছে ওই ভ্যালুগুলোকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। আর্ট অ্যাপ্রিসিয়েশনের ক্ষেত্রে অর্থাৎ আর্ট মূল্যায়নের ক্ষেত্রে এইটা অবশ্যই থাকতে হবে যে কালচারাল কনটেক্সটটাকে, যে কালচারাল কনটেক্সটে একজন আর্টিস্ট কাজ করেছেন সেই জিনিসটাকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে, কালচারাল কনটেক্সটটাকে একটা আর্ট মূল্যায়নের ক্ষেত্রে মাথায় রাখা দরকার। তাহলে উই শুডেন্ট এই যে দেখেন, উই শুডেন্ট আন্ডার এস্টিমেট দ্য ইম্পর্টেন্স অফ দ্য স্টাইল অফ এ পার্টিকুলার আর্টিস্ট। একজন পার্টিকুলার আর্টিস্টের স্টাইলটাকে আমরা কি করতে পারবো না, আমরা আন্ডার এস্টিমেট বা অবমূল্যায়ন করতে পারবো না। দেয়ার প্লেস ইন হিস্ট্রি অ্যান্ড দ্য আর্টিস্টিক এনভায়রনমেন্ট, এই যে দেখেন আর্টিস্টিক এনভায়রনমেন্ট, তাদের ইতিহাসে তাদের স্থান এবং আর্টিস্টিক যে এনভায়রনমেন্ট ছিল তাদের, অর্থাৎ যে পরিবেশে তারা আর্ট করেছেন অফ দেয়ার টাইম, সেই জিনিসটাকেও আপনি কি করতে পারবেন না, অবমূল্যায়ন করতে পারবেন। আপনি এগুলোকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। তাহলে আপনি এখানে আনসার দিবেন কি, অবশ্যই ইয়েস দিবেন। ওকে, এবার দেখেন ইট ইজ ইজিয়ার টু ফাইন্ড মিনিং ইন দ্য ফিল্ড অফ সায়েন্স দেন ইন দ্যাট অফ আর্ট। অর্থাৎ এটা সহজ সায়েন্সের ক্ষেত্রে এবং আর্টের ক্ষেত্রে চেয়েও সায়েন্সের ক্ষেত্রে একটা মিনিং বাইর করা তো সহজ। শেষ প্যারাগ্রাফে এটা কোনো কথা বলে না এই ধরনের। এই যে দেখেন ইন সাম ওয়েজ ইট ইজ নট সো ডিফারেন্ট টু সায়েন্স, এটা খুব একটা ডিফারেন্ট না, সায়েন্স থেকে ভিন্ন না। ওয়ার উই আর কনস্ট্যান্টলি লুকিং ফর সিস্টেম অ্যান্ড ডিকোডিং মিনিং সো দ্যাট উই ক্যান ভিউ অ্যান্ড অ্যাপ্রিসিয়েট দ্য ওয়ার্ল্ড ইন এ নিউ ওয়ে। অর্থাৎ সায়েন্সের ক্ষেত্রে আমরা কি করি, আমরা একটা সিস্টেম খুঁজি, হ্যাঁ নির্দিষ্ট একটা কনস্ট্যান্ট একটা সিস্টেম খুঁজি এবং ডিকোডিং মিনিং একটা জিনিসের পার্ট উদ্ধারের চেষ্টা করি, বাইর করার, যাতে করে আমরা একটা জিনিসকে দেখতে পারি এবং অ্যাপ্রিসিয়েট করতে পারি একটা নতুন ওয়েতে। সায়েন্স যেরকম করে এই নির্দিষ্ট কিছু জিনিস মেনটেন করে চলে, আর্টের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু জিনিস মেনটেন করে, এই জিনিসটা খুব একটা ভিন্ন না। তার মানে এখানে যে বলছে যে সায়েন্সের বিষয়টা একটু তুলনামূলক ইজি, এটা একটু কষ্ট, এই জিনিসটা কিন্তু আমাদের দেওয়া হয় নাই। তো এটা নো নট গিভেন দুইটার মধ্যে হইতে পারে, তো এটা মিসলিড হওয়ার সম্ভাবনা আছে, কারণ এটা নো নট গিভেন দুইটা দেওয়া যেতে পারে। তো আমরা নট গিভেন দিই কারণ এই কথাটা যেহেতু ওইভাবে নাই।
যে এই যে এখানে আর্ট অ্যাপ্রিসিয়েশন শুড অলওয়েজ সরি ইট ইজ ইজিয়ার টু ফাইন্ড মিনিং ইন দ্য ফিল্ড অফ সায়েন্স দেন দ্য আর্ট, অর্থাৎ আর্ট এবং সায়েন্সের দুইটার মধ্যে একটা জিনিসের মিনিং বাইর করার জন্য দেখা গেল যে মিনিং বাইর করতে গেলে আর্টের তুলনায় সায়েন্সের ক্ষেত্রে ওই জিনিসটা সহজ হবে। এই ধরনের কোনো কথা বলা নেই, নট গিভেন। এবার আমরা চলে আসি 40-এ, রাইট দ্য কারেক্ট লেটার। 40 মানে 40 নম্বরের যে আনসার সেটা হচ্ছে কারেক্ট লেটার লিখতে বলছে। 4টে আমরা অপশন পড়বো, আমরা এতক্ষণ তো পুরা ইয়েটা ফ্যাসেজটা পড়লাম। হোয়াট উড বি দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সাবটাইটেল টাইটেল ফর দ্য আর্টিকেল, আর্টিকেলে কোন টাইটেল সবচেয়ে বেশি পারফেক্ট? সাম সায়েন্টিফিক ইনসাইট ইনটু হাউ দ্য ব্রেন রেসপন্ড টু অ্যাবস্ট্রাক্ট আর্ট। আমরা আর পড়া লাগবে না, কারণ এখানে কিছু রিসার্চার, কিছু ক্রিটিক্স কি করেছেন, ওনারা গবেষণা করে দেখছেন, এখানে প্রত্যেকটা কিন্তু বিভিন্ন গবেষণা, এই গবেষণা করে দেখছেন এই সায়েন্টিফিক ইনসাইট, ইনসাইট মানে গবেষণা, ইনটু হাউ দ্য ব্রেন রেসপন্ড টু অ্যাবস্ট্রাক্ট আর্ট, অর্থাৎ একটা অ্যাবস্ট্রাক্ট আর্টকে কীভাবে ব্রেন, আর্টের ক্ষেত্রে ব্রেন কীভাবে কী করে আমাদের রিয়েক্ট করে। এখানে অনেক গবেষণা হয়েছে, ভলান্টিয়ারদেরকে বলছে জাজ করার জন্য, হ্যান তেন এগুলো। তাহলে এটা হচ্ছে কথা। বাকিগুলো দেখেন, রিসেন্ট স্টাডি ফোকাসিং অন দ্য নিউরাল অ্যাক্টিভিটিস অফ অ্যাবস্ট্রাক্ট আর্ট, নো অ্যাকমপ্লিশ অফ দ্য, না এগুলো হবেই না, বাস শেষ। আপনি আগে পড়ে রাখলে এটা বেটার বুঝতে। তাহলে আমরা পেয়ে গেলাম, তো আমাদের এটা শেষ হলো আল্লাহর রহমতে। তো ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে বুক 11-এর যে টেস্ট 3 আছে সেটা নিয়ে আলোচনা করব। তো সবাই